নমস্কার। পড়ছি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত আরণ্যক। আরণ্যক এই অডিও বুক অনুযায়ী আজ শুরু হতে চলেছে এর তৃতীয় পর্ব বা থার্ড পার্ট। শুরু করছি। সার্ভে ক্যাম্প থেকে একদিন ঘোড়া করিয়া ফিরিতেছি। বনের মধ্যে একটা লোক কাশ ঘাসের ঝোপের পাশে বসিয়া কলাইয়ের ছাতু মাখিয়া খাইতেছে। পাত্রের অভাবে ময়লা থান কাপড়ের প্রান্তেই ছাতুটা মাখিতেছে। এত বড় একটা তাল যে একজন লোকে হলই বা হিন্দুস্থানি মানুষ তো বটে, কি করিয়া অত ছাতু খাইতে পারে এ আমার বুদ্ধির অগোচর। আমায় দেখিয়া লোকটা সসম্ভ্রমে খাওয়া ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া সেলাম ঠুকিয়া কহিল, ম্যানেজার সাহেব, থোড়া জলখাই করতে হ্যাঁ হুজুর, মাফ কিজিয়ে। একজন ব্যক্তি নির্জনে বসিয়া শান্তভাবে জলখাবার খাইতেছে, ইহার মধ্যে মাপ করিবার কি আছে খুঁজিয়া পাইলাম না। বলিলাম, খাও খাও, তোমায় উঠতে হবে না। কি নাম তোমার? লোকটা তখনও বসে নাই, দণ্ডায়মান অবস্থাতেই সসম্ভ্রমে বলিল, গরিবকা নাম ধাওতাল শাহ হুজুর। চাহিয়া দেখিয়া মনে হইল লোকটার বয়স 60-এর উপর হইবে। রোগা লম্বা চেহারা, গায়ের রং কালো, পরনে অতি মলিন থান ও মির্জাই পা খালি। ধাওতাল শাহুর সঙ্গে আমার এই প্রথম আলাপ। কাছারিতে আসিয়া রামজোত পাটোয়ারিকে জিজ্ঞাসা করিলাম, ধাওতাল শাহুকে চেনো? রামজোত বলিল, জি হজুর। ধাওতাল শাহকে এ অঞ্চলে কেনা জানে, সে মস্ত বড় মহাজন, লক্ষপতি লোক। এদিকে সবাই তার খাতক। নওগাছিয়ায় তার ঘর। পাটোয়ারির কথা শুনিয়া খুব আশ্চর্য হইয়া গেলাম। লক্ষপতি লোক বনের মধ্যে বসিয়া ময়লা উড়ানের প্রান্তে একতাল নিরুপকরণ কলাইয়ের ছাতু খাইতেছে। এ দৃশ্য কোনো বাঙালি লক্ষপতির সম্বন্ধে অন্তত কল্পনা করাও অতীব কঠিন। ভাবিলাম পাটোয়ারি বাড়াইয়া বলিতেছে, কিন্তু কাছারিতে যাহাকে জিজ্ঞাসা করি সেই ওই কথা বলে। ধাওতাল শাহু, তার টাকার লেখাজোখা নাই। ইহার পরে নিজের কাজে ধাওতাল শাহু অনেকবার কাছারিতে আমার সহিত দেখা করিয়াছে। প্রতিবার একটু একটু করিয়া তাহার সহিত আলাপ জমিয়া উঠিলে বুঝিলাম একটি অতি অদ্ভুত লোকোত্তর চরিত্রের মানুষের সঙ্গে পরিচয় ঘটিয়াছে। বিংশ শতাব্দীতে এ ধরনের লোক যে আছে তা না দেখিলে বিশ্বাস করা যায় না। ধাওতালের বয়স যাহা আন্দাজ করিয়াছিলাম, প্রায় 63-64। কাছারির পূর্ব দক্ষিণ দিকের জঙ্গলের প্রান্ত হইতে 12-13 মাইল দূরে নওগছিয়া নামে গ্রামে তাহার বাড়ি। এ অঞ্চলে প্রজা, জোদ্দার, জমিদার, ব্যবসাদার প্রায় সকলেই ধাওতাল শাহুর খাতক। কিন্তু তাহার মজা এই যে টাকা ধার দিয়া সে জোর করিয়া কখনো তাগাদা করিতে পারে না। কত লোক যে কত টাকা তাহার ফাঁকি দিয়াছে, তাহার মতন এত নিরীহ ভালো মানুষ লোকের মহাজন হওয়া উচিত ছিল না, কিন্তু লোকের উপরোধ সে এড়াইতে পারে না। বিশেষত সে বলে, যখন সকলেই মোটা সুদ লিখিয়া দিয়াছে তখন ব্যবসা হিসাবেও তো টাকা দেওয়া উচিত। একদিন ধাওতাল আমার সঙ্গে দেখা করতে আসিল। উড়ানিতে বাঁধা এক বান্ডিল পুরনো দলিলপত্র। বলিল, হুজুর, মেহেরবানি করে একটু দেখবেন দলিলগুলো। পরীক্ষা করিয়া দেখি প্রায় 8-10 হাজার টাকার দলিল ঠিক সময় নালিশ না করার দরুন তামাদি হইয়া গিয়াছে। উড়ানির আর এক মুড়ো খুলিয়া সে আরও কতগুলি জরা জীর্ণ কাগজ বাহির করিয়া বলিল, এগুলো দেখুন দেখি হুজুর। ভাবি একবার জেলায় গিয়ে উকিলদের দেখাই, তা মামলা কখনো করিনি, করা পোষায় না। তাগাদা করি, দিচ্ছি দেব করে টাকা দেয় না অনেকে। দেখিলাম সবগুলি তামাদি দলিল, সব শুদ্ধ জড়াইয়া, সেও 4-5 হাজার টাকা। ভালো মানুষকে সবাই ঠকায়। বলিলাম, শাহুজি, মহাজনী করা তোমার কাজ নয়। এই অঞ্চলে মহাজনী করতে পারবে রাসবিহারী সিং রাজপুতের মতন দুঁদে লোকেরা, যাদের 7-8টা লাঠিয়াল আছে, খাতকের খেতে নিজে ঘোড়া করে গিয়ে লাঠিয়াল মোতায়েন করে আসে, ফসল ক্রোক করে টাকার সুদ আদায় করে। তোমার মতন ভালো মানুষ লোকের টাকা শোধ করবে না কেউ, দিও না কাউকে আর। ধাওতালকে বুঝাইতে পারিলাম না। সে বলিল, সবাই ফাঁকি দেয় না হুজুর, এখনো চন্দ্র সূর্য উঠছে, মাথার উপর দিন দুনিয়ার মালিক এখনো আছেন।
টাকা কি বসিয়ে রাখলে চলে? সুদে না বাড়ালে চলে না হুজুর, এই আমাদের ব্যবসা। তাহার এ যুক্তি আমি বুঝিতে পারিলাম না। সুদের লোভে আসল টাকা নষ্ট হইতে দেওয়া কেমনতর ব্যবসা জানি না। ধাওতাল সাহু আমার সামনেই অম্লান বদনে 15-16 হাজার টাকার তামাদি দলিল ছিঁড়িয়া ফেলিল। এমনভাবে ছিঁড়িল যেন সেগুলো বাজে কাগজ। অবশ্য বাজে কাগজের পর্যায়ে তাহারা আসিয়া দাঁড়াইছে বটে। তাহার হাত কাঁপিল না, গলার সুর কাঁপিল না। বলিল, রাইচি আর রেড়ির বীজ বিক্রি করে টাকা করেছিলাম হুজুর, নয়তো আমার পৈতৃক আমলের একটা ঘষা পয়সাও ছিল না। আমি করেছি, আবার আমি লোকসান দিচ্ছি। ব্যবসা করতে গেলে লাভ লোকসান আছেই হুজুর। তা আছে, স্বীকার করি, কিন্তু কয়েকজন লোক এত বড় ক্ষতি এমন শান্ত মুখে উদাসীনভাবে সহ্য করিতে পারে, সেই কথাই ভাবিতেছিলাম। তাহার বড় মানসিক গর্ব দেখিলাম মাত্র একটি ব্যাপারে। একটা লাল কাপড়ের বটুয়া হইতে সে মাঝে মাঝে ছোট্ট একখানা জাঁতি ও সুপারি বাহির করিয়া কাটিয়া মুখে ফেলিয়া দেয়। আমার দিকে চাহিয়া হাসি মুখে একবার বলিয়াছিল, রোজ এক কনোয়া করে সুপুরি খাই বাবুজি, সুপুরির বড় খরচ আমার। বৃত্তে নিষ্পৃহতা ও বৃহৎ ক্ষতিকে তাচ্ছিল্য করিবার ক্ষমতা যদি দার্শনিকতা হয়, তবে ধাওতাল সাহুর মতন দার্শনিক আমি তো অন্তত দেখি নাই। ফুলকিয়ার ভিতর দিয়া যাইবার সময় আমি প্রতিবারই জয়পাল কুমারের মকাইয়ের পাতা ছাওয়া ছোট্ট ঘরখানার সামনে দিয়া যাইতাম। কুমার অর্থে কুম্ভকার নয়, ভূঁইহার বামুন। খুব বড় একটা প্রাচীন পাকুড় গাছের নিচেই জয়পালের ঘর। সংসারে সে সম্পূর্ণ একা। বয়সেও প্রাচীন, লম্বা রোগা চেহারা, মাথায় লম্বা সাদা চুল। যখনই যাইতাম তখনই দেখিতাম কুঁড়ে ঘরের দড়ির গোড়ায় সে চুপ করিয়া বসিয়াছে। জয়পাল তামাক খাইত না, কখনো তাকে কোনো কাজ করিতে দেখিয়াছি বলিয়াও মনে হয় না। গান গাহিতে শুনি নাই। সম্পূর্ণ কর্মশূন্য অবস্থার মানুষ কিভাবে যে এমন ঠায় করিয়া চুপ বসিয়া থাকিতে পারে জানি না। জয়পালকে দেখিয়া বড় বিস্ময় ও কৌতূহল বোধ করিতাম। প্রতিবারই উহার ঘরের সামনে ঘোড়া থামাইয়া উহার সহিত দুইটা কথা না বলিয়া যাইতে পারিতাম না। জিজ্ঞাসা করিলাম, জয়পাল, কি করো হে বসে? এই বসে আছি হুজুর। বয়স কত হলো তা হিসাব রাখিনি, তবে যেবার কুশি নদীর পুল হয় তখন আমি মহিষ চড়াতে পড়ি। বিয়ে করেছিলে? ছেলেপুলে ছিল? পরিবার মরে গিয়েছে আজ 20-25 বছর। দুটো মেয়ে ছিল, তারাও মারা গেল, সেও 13-14 বছর আগে। এখন একাই আছি। আচ্ছা, এই যে একা এখানে থাকো, কারোর সঙ্গে কথা বলো না, কোথাও যাও না, কিছু করো না, এ ভালো লাগে? একঘেয়ে লাগে না? জয়পাল অবাক হইয়া আমার দিকে চাহিয়া বলিত, কেন খারাপ লাগবে হুজুর? বেশ থাকি, কিচ্ছু খারাপ লাগে না। জয়পালের এই কথাটা আমি কিছুতেই বুঝিতে পারিতাম না। আমি কলিকাতার কলেজে পড়িয়া মানুষ হইয়াছি। হয় কোনো কাজ, নয়তো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা, নয় বই, নয় সিনেমা, নয় বেড়ানো। এছাড়া মানুষ কি করিয়া থাকে বুঝি না। ভাবিয়া দেখিতাম দুনিয়ার কত কি পরিবর্তন হইয়া গেল। গত 20 বৎসর জয়পাল কুমার ওর ঘরের দৌড়টাতে ঠায় চুপ করিয়া বসিয়া বসিয়া তার কতটুকু খবর রাখি। আমি যখন ছেলেবেলায় স্কুলের নিচের ক্লাসে পড়িতাম তখনও জয়পাল এমনই বসিয়া থাকিত। বিয়ে যখন পাশ করিলাম তখনও জয়পাল এমনই করিয়াই বসিয়া থাকিত। আমার জীবনেরই নানা ছোট বড় ঘটনা যা আমার কাছে পরম বিস্ময়কর বস্তু, তারই সঙ্গে মিলাইয়া জয়পালের এই বৈচিত্র্যহীন নির্জন জীবনের অতীত দিনগুলির কথা ভাবিতাম। জয়পালের ঘরখানা গ্রামের একেবারে মাঝখানে হইলেও কাছে অনেকটা পতিত জমি ও মকাই ক্ষেত, কাজেই আশেপাশে কোনো বসতি নাই। ফুলকিয়া নিতান্ত ক্ষুদ্র গ্রাম, 10-15 ঘর লোকের বাস।
সকলেই চতুর্দিক ব্যাপী জঙ্গল মহলে মহিষ চড়াইয়া দিন গুজরান করে। সারাদিন ভূতের মতন খাটে, আর সন্ধ্যার সময় কলাইয়ের ভুসির আগুন জ্বালাইয়া তার চারিপাশে পাড়া শুদ্ধ লোক বসিয়া গল্প কৌচুপ করে, খৈনি খায়, কিংবা শালপাতার পিকার ধূমপান করে। হুঁকায় তামাক খাওয়ার চলন এদেশে খুবই কম, কিন্তু কখনো কোনো লোককে জয়পালের সঙ্গে আড্ডা দিতে দেখি নাই। প্রাচীন পাকুড় গাছটার মগডালে বকেরা দল বাঁধিয়া বাস করে। দূর হইতে দেখিলে মনে হয় গাছের মাথায় থোকা থোকা সাদা ফুল ফুটিয়াছে। স্থানটা ঘন ছায়া ভরা, নির্জন, আর সেখানটাতে দাঁড়াইয়া যেদিকেই চোখ পড়ে সেদিকেই নীল নীল পাহাড়, দূর দিগন্তে হাত ধরাধরি করিয়া ছোট ছেলে মেয়েদের মতন মণ্ডলাকারে দাঁড়াইয়া। আমি পাকুড় গাছের ঘন ছায়ায় দাঁড়াইয়া যখন জয়পালের সঙ্গে কথা বলিতাম, তখন আমার মনে এই সুবৃহৎ বৃক্ষতলের নিবিড় শান্তি ও গৃহস্বামীর অনুদ্বিগ্ন নিষ্পৃহ ধীর জীবনযাত্রা ধীরে ধীরে কেমন একটা প্রভাব বিস্তার করিত। ছুটাছুটি করিয়া বেড়াইয়া লাভ কি? কি সুন্দর ছায়া এ শ্যামবংশী বটের, কেমন মন্থর যমুনা জল! অতীতের শতাব্দী পায়ে পায়ে পার হইয়া সময়ের উজানে চলে যাওয়া কি আরামের! কিছু জয়পালের জীবনযাত্রার প্রভাব ও কিছু চারিধারের বাধাবন্ধন শূন্য প্রকৃতি আমাকেও ক্রমে ক্রমে যেন ওই জয়পাল কুমারের মতন নির্বিকার, উদাসীন ও নিষ্পৃহ করিয়া তুলিতেছে। শুধু তাই নয়, আমার যে চোখ কখনো এর আগে ফুটে নাই, সে চোখ যেন ফুটিয়াছে। যেসব কথা কখনো ভাবি নাই, তাহাই ভাবাইতেছে। ফলে এই মুক্ত প্রান্তর ও ঘন শ্যামা অরণ্য প্রকৃতিকে এত ভালোবাসিয়া ফেলিয়াছি যে একদিন পূর্ণিয়া কি মুঙ্গের শহরে কার্য উপলক্ষে গেলে মন উড়ু উড়ু করে, মন টিকিতে চায় না। মনে হয় কতক্ষণে জঙ্গলের মধ্যে ফিরিয়া যাইব, কতক্ষণে আবার সেই ঘন নির্জনতার মধ্যে, অপূর্ব জ্যোৎস্নার মধ্যে, সূর্যাস্তের মধ্যে, দিগন্তব্যাপী কাল বৈশাখের মেঘের মধ্যে, তারা ভরা নিদাঘ নিশীথের মধ্যে ডুব দিব। ফিরিবার সময় সভ্য লোকালয়কে বহু দূর পিছনে ফেলিয়া মুকুন্দ চাকলাদারের হাতের বাবলা কাঠের খুঁটির পাশ কাটাইয়া যখন নিজের জঙ্গলের সীমানায় ঢুকি, তখন সুদূর বিসর্পী নিবিড় শ্যাম বনানী, প্রান্তর, শিলাস্তূপ, বন্টিয়ার ঝাঁক, নীলগাইয়ের ডেরা, সূর্যালোক, ধরণীর মুক্ত প্রসার আমায় একেবারে এক মুহূর্তে অভিভূত করিয়া দেয়। এখানে খুব জ্যোৎস্না, তেমনি হাড় কাঁপানো শীত। পৌষ মাসের শেষ। সদর কাছারি হইতে লবটলিয়ার ডিহির কাছারিতে তদারক করিতে গিয়াছি। লবটলিয়ার কাছারিতে রাত্রে রান্না শেষ হইয়া সকলের আহারাদি হইতে রাত 11টা বাজিয়া যাইত। একদিন খাওয়া শেষ করিয়া রান্নাঘর হইতে বাহিরে আসিয়া দেখি, তত রাত্রে আর সেই কনকনে হিমবর্ষী আকাশের তলায় কে একটি মেয়ে ফুটফুটে জ্যোৎস্নায় কাছারির কম্পাউন্ডের সীমানায় দাঁড়াইয়া আছে। পাটোয়ারিকে জিজ্ঞাসা করিলাম, ওখানে কে দাঁড়িয়ে? পাটোয়ারি বলিল, ও কুন্তা, আপনারা আসবার কথা শুনে আমায় কাল বলছিল ম্যানেজারবাবু আসবেন, তার পাতের ভাত আমি গিয়ে নিয়ে আসব। আমার ছেলেপুলের বড় কষ্ট, তাই বলেছিলাম যাস। কথা বলিতেছি এমন সময় কাছারির টহলদার বলো আমার পাতের ডালমাখা ভাত, কিছু মাছের টুকরো, পাতের গোড়ায় ফেলা তরকারি ও ভাত, দুধের বাটির ভোক্তাবশিষ্ট দুধ ভাত সবে লইয়া গিয়া মেয়েটির আনিত একটা পেতলের কানা উঁচু থালায় ঢালিয়া দিল। মেয়েটি চলিয়া গেল। 8-10 দিন সেবার লবটলিয়া কাছারিতে ছিলাম। প্রতি রাত্রে দেখিতাম ইদারার পাড়ে সেই মেয়েটি আমার পাতের ভাতের জন্য সেই গভীর রাত্রে আর সেই ভয়ানক শীতের মধ্যে বাহিরে
শুধু আঁচল গায়ে দিয়া দাঁড়াইয়া আছে। প্রতিদিন দেখিতে দেখিতে একদিন কৌতূহল বশে পাটোয়ারিকে জিজ্ঞাসা করিলাম, কুন্তা যে রোজ ভাত নিয়ে যায়, ও কে, আর জঙ্গলে থাকেই বা কোথায়? দিনে তো কখনো দেখিনি ওকে। পাটোয়ারি বলিল, বলছি হুজুর। ঘরের মধ্যে সন্ধ্যা হইতে কাঠের গুঁড়ি জ্বালাইয়া গনগনে আগুন করা হইয়াছে, তারই ধারে চেয়ার পাতিয়া অনেকক্ষণ ধরিয়া বসিয়া কিস্তির আদায়ী হিসাব মিলাইতেছিলাম। আহারাদি শেষ করিয়া আসিয়া মনে হইল একদিনের পক্ষে কাজ যথেষ্ট করিয়াছি। কাগজপত্র গুটাইয়া পাটোয়ারির গল্প শুনিতে প্রস্তুত হইলাম। শুনুন হুজুর, বছর 10 আগে এ অঞ্চলে দেবী সিং রাজপুতের বড় রবরবা ছিল। তার ভয় যত গাঙ্গতা আর চাষি ও গরিব প্রজা জুজু হয়ে থাকত। দেবী সিংয়ের ব্যবসা ছিল খুব চড়া সুদে টাকা ধার দেওয়া এইসব লোককে, আর তারপর লাঠিবাজি করে সুদ ও আসল টাকা আদায় করা। আর তার 8-9 জন লাঠিয়াল পাইক ছিল। এখন যেমন রাসবিহারী সিং রাজপুত এই অঞ্চলের মহাজন, তখন ছিল দেবী সিং। দেবী সিংয়ের জৌনপুর জেলা থেকে এসে পূর্ণিয়ায় বাস করে। তারপর টাকা ধার দিয়ে জোর জবরদস্তি করে এদেশের যত ভীতু গাঙ্গতা প্রজাদের হাতের মুঠোয় পুরে ফেললে। এখানে আসবার বছর কয়েক পরে সে কাশি যায় এবং সেখানে এক বাইজির বাড়ি গান শুনতে গিয়ে তার 14-15 বছরের মেয়ের সঙ্গে দেবী সিংয়ের খুব ভাব হয়। তারপর তাকে নিয়ে দেবী সিং পালিয়ে এখানে আসে। দেবী সিংয়ের বয়স তখন 27-28 হবে। এখানে এসে দেবী সিং তাকে বিয়ে করে। কিন্তু বাইজির মেয়ে বলে সবাই যখন জেনে ফেললে, তখন দেবী সিংয়ের নিজের জাত ভাই রাজপুতরা ওর সঙ্গে খাওয়া দাওয়া বন্ধ করে ওকে এক ঘরে করলে। পয়সার জোরে দেবী সিং সেসব গ্রাহ্য করতো না। তারপর বাবুগিরি আর অযথা ব্যয় এবং এই রাসবিহারী সিংয়ের সঙ্গে মকদ্দমা করতে গিয়ে দেবী সিং সর্বশান্ত হয়ে গেল। আজ বছর 4 হলো সে মারা গিয়েছে। ওই কুন্তাই দেবী সিং রাজপুতের সেই বিধবা স্ত্রী। একসময় ও লবটলিয়া থেকে কিংখাপে ঝালর দেওয়া পালকি চেপে কুশি ও কলবলিয়ার সঙ্গমে স্নান করতে যেত, বিকানের মিছরি খেতেও। আজ ওর এই দুর্দশা। আরও মুশকিল এই যে বাইজির মেয়ে সবাই জানে বলে ওর এখানে জাত নেই, তা কি ওর স্বামীর আত্মীয় বন্ধু রাজপুতদের মধ্যে, কি দেশওয়ালি গাঙ্গতাদের মধ্যে। ক্ষেত থেকে গম কাটা হয়ে গেলে যে গমের গুঁড়ো শীষ পড়ে থাকে, তাই টুকরি করে খেতে খেতে বেরিয়ে কুড়িয়ে এনে বছর 2-1 মাস ও ছোট ছোট ছেলে মেয়েদের আধ পেটা খাইয়ে রাখে। কিন্তু কখনো হাত পেতে ভিক্ষে করতে ওকে দেখিনি হুজুর। আপনি এসেছেন জমিদারের ম্যানেজার, রাজার সমান। আপনার এখানে প্রসাদ পেলে ওর তাতে অপমান নেই। বলিলাম, ওর মা সেই বাইজি ওর খোঁজ করেনি তারপর কখনো? পাটোয়ারি বলিল, দেখিনি তো কখনো হুজুর। কুন্তাও কখনো মায়ের খোঁজ করেনি। ওই দুঃখ ধান্দা করে ছেলেপুলেকে খাওয়াচ্ছে। এখন ওকে কি দেখছেন? ওর একসময় যার রূপ ছিল এ অঞ্চলে, সেরকম কখনো কেউ দেখেনি। এখন বয়সও হয়েছে, আর বিধবা হওয়ার পরে দুঃখ কষ্টে সে চেহারার কিছু নেই। বড় ভালো আর শান্ত মেয়ে কুন্তা। কিন্তু এদেশে ওকে কেউ দেখতে পারে না। সবাই নাক সিঁটকে থাকে, নিচু চোখে দেখে, বোধহয় বাইজির মেয়ে বলে। বলিলাম, তা বুঝলাম, কিন্তু এই রাত 12টার সময় এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ও কি একা লবটলিয়া বস্তিতে যাবে? সে তো এখান থেকে প্রায় 3 পোয়া পথ। ওর কি ভয় করলে চলে হুজুর? এই জঙ্গলে হরবক্ষতকে একলা ফিরতে হয়, নইলে কে আছে ওর যে চালাবে? তখন ছিল পৌষ মাস। পৌষ কিস্তির তাগাদা শেষ করিয়াই চলিয়া আসিলাম। মাঘ মাসের মাঝামাঝি আর একবার একটা ক্ষুদ্র চরি মহল ইজারা দিবার উদ্দেশ্যে লবটলিয়া যাওয়ার প্রয়োজন হইয়াছিল। তখন শীত কিছুমাত্র কমে নাই। তার উপরে সারাদিন পশ্চিমা বাতাস বহিবার ফলে প্রত্যহ সন্ধ্যার পরে শীত দ্বিগুণ বাড়িতে লাগিল। একদিন মহলের উত্তর সীমানায় বেড়াইতে বেড়াইতে কাছারি হইতে অনেক দূর গিয়া পড়িয়াছি। সেদিকটাতে বহু দূর পর্যন্ত শুধু কুল গাছের জঙ্গল। এইসব জঙ্গল জমা লইয়া ছাপড়া ও মজফরপুর জেলার কালোয়ার জাতীয় লোকে লাখার চাষ করিয়া বিস্তর পয়সা উপার্জন করে।
কুলের জঙ্গলের মধ্যে প্রায় পথ ভুলিবার উপক্রম করিয়াছি, এমন সময় হঠাৎ একটা নারী কণ্ঠে আর্ত ক্রন্দনের শব্দ, বালক বালিকার গলার চিৎকার ও কান্না এবং কর্কশ পুরুষ কণ্ঠে গালিগালাজ শুনিতে পাইলাম। কিছুদূর অগ্রসর হইয়া দেখি একটি মেয়েকে লাক্ষার ইজারাদারের চাকরেরা চুলের মুঠি ধরিয়া টানিয়া লইয়া আসিতেছে। মেয়েটির পরনে ছিন্ন মলিন বস্ত্র, সঙ্গে 2-3টি ছোট ছোট রৌদ্রুদ্যমান বালক বালিকা। দুজন ছত্রী চাকরের মধ্যে একজনের হাতে একটা ছোট ঝুড়িতে ঝুড়ি পাকা কুল। আমাকে দেখিয়া ছত্রী দুজন উৎসাহ পাইয়া যাহা বলিল, তাহার অর্থ এই যে তাহাদের ইচারা করা জঙ্গলে এই গাঙ্গতিন চুরি করিয়া কুল পাড়িতেছিল বলিয়া তাহাকে কাছারিতে পাটোয়ারির বিচারার্থ ধরিয়া লইয়া যাইতেছে। হুজুর আসিয়া পড়িয়াছেন, ভালোই হইয়াছে। প্রথমেই ধমক দিয়া মেয়েটিকে তাহাদের হাত হইতে ছাড়াইলাম। মেয়েটি তখন ভয়ে লজ্জায় জড়সড় হইয়া একটি কুলছোপের আড়ালে গিয়া দাঁড়াইয়াছে। তাহার দুর্দশা দেখিয়া এত কষ্ট হইল, ইজারাদারের লোকেরা কি সহজে ছাড়িতে চায়? তাহাদের বুঝাইলাম, বাপু গরিব মেয়ে মানুষ, যদি ওর ছেলেপুলেকে খাওয়াইবার জন্য চুড়ি টকুল পাড়িয়াই থাকে, তাহাতে তোমাদের লাক্ষা চাষির বিশেষ কি ক্ষতিটা হইয়াছে? উহাকে বাড়ি যাইতে দাও। একজন বলিল, জানেন না হুজুর, ওর নাম কুন্তা, ওই লবটলিয়াতে ওর বাড়ি, ওর অভ্যেস চুরি করে কুল পাড়া। আরও একবার 8 বছর হাতে হাতে ধরেছিলাম, ওকে এবার শিক্ষা না দিয়ে দিলে। প্রায় চমকিয়া উঠলাম। কুন্তা? তাহাকে তো চিনি নাই। তাহার একটা কারণ, দিনের আলোতে কুন্তাকে তো দেখি নাই, যাহা দেখিয়াছিলাম রাত্রে। ইজারাদারের লোকজনকে তৎক্ষণাৎ শাসাইয়া কুন্তাকে মুক্ত করিলাম। সে লজ্জায় মাটির সঙ্গে মিশিয়া ছেলেপুলেদের লইয়া বাড়ি চলিয়া গেল। যাইবার সময় কুলের ধামাটি ও আঁকশি গাছটা সেখানেই ফেলিয়া গেল, বোধ হয় ভয় ও সংকোচে। আমি উপস্থিত লোকগুলির মধ্যে একজনকে সেগুলি কাছারিতে লইয়া যাইতে বলাতে তাহারা খুব খুশি হইয়া ভাবিল, ধামা ও আঁকশি সরকারে নিশ্চয়ই বাজেয়াপ্ত হইবে। কাছারিতে আসিয়া পাটোয়ারিকে বলিলাম, তোমাদের দেশের লোক এত নিষ্ঠুর কেন বনোয়ারিলাল? বনোয়ারি পাটোয়ারি খুব দুঃখিত হইল। বনোয়ারি লোকটা ভালো, এদেশের তুলনায় সত্যি তার হৃদয়ে দয়া মায়া আছে। কুন্তার ধামা ও আঁকশি সে তখনই পাইক দিয়া লবটুলিয়াতে কুন্তার বাড়ি পাঠাইয়া দিল। সেই রাত্রি হইতে কুন্তা বোধ হয় লজ্জায় আর কাছারিতেও ভাত লইতে আসে নাই। শীত শেষ হইয়া বসন্ত পড়িয়াছে। আমাদের এই জঙ্গলমহলের পূর্ব দক্ষিণ সীমানা হইতে 7-8 ক্রোশ দূরে, অর্থাৎ সদর কাছারি হইতে প্রায় 14-15 ক্রোশ দূরে, ফাল্গুন মাসে হোলির সময় একটা প্রসিদ্ধ গ্রাম্য মেলা বসে। এবার সেখানে যাইব বলিয়া ঠিক করিয়াছিলাম। বহু লোকের সমাগম, অনেকদিন দেখি নাই। এদেশের মেলা কিরকম জানিবার একটা কৌতূহল ছিল, কিন্তু কাছারিতে লোকে পুনঃ পুনঃ নিষেধ করিলেও পথ দুর্গম ও পাহাড় জঙ্গলে ভর্তি। উপরন্তু গোটা পথটার প্রায় সর্বত্রই বাঘের ও বন্য মহিষের ভয়। মাঝে মাঝে বস্তি আছে বটে, কিন্তু সে বড় দূরে দূরে। বিপদে পড়িলে তাহারা বিশেষ কোনো উপকারে আসিবে না ইত্যাদি। জীবনে কখনো এতটুকু সাহসের কাজ করিবার অবকাশ পাই নাই। এই সময় এই সব জায়গায় যতদিন আছি, যাহা করিয়া লইতে পারি করি। বাংলাদেশে ও কলিকাতায় ফিরিয়া গেলে কোথায় পাইব এমন জঙ্গল, কোথায় পাইব বাঘ ও বন্য মহিষ? ভবিষ্যতের দিনে আমার মুখে গল্প শ্রবণ নিরত পৌত্র পৈত্রীদের মুখ ও উৎসুক তরুণ দৃষ্টি কল্পনা করিয়া মনেশ্বর মাহাতো, পাটোয়ারি ও নবীন বাবু প্রভৃতির সকল আপত্তি উড়াইয়া দিয়া মেলার দিন খুব সকালে ঘোড়া করিয়া রওনা হইলাম। আমাদের মহলের সীমানা ছাড়াইতেই 1-2 ঘণ্টা লাগিয়া গেল, কারণ পূর্ব দক্ষিণ সীমানাতেই আমাদের মহলের জঙ্গল বেশি। পথ নাই বলিলেও চলে। ঘোড়া ভিন্ন অন্য কোনো যানবাহন ও পথে চলা অসম্ভব। যেখানে সেখানে ছোট বড় শিলাখণ্ড ছড়ানো, শাল জঙ্গল, দীর্ঘ কাশির বন, ঝাউয়ের বন, সমস্ত পথটা উঁচু নিচু, মাঝে মাঝে উঁচু বালিয়াড়ি, রাঙা মাটির ডাঙা, পাট পাহাড়, পাহাড়ের ওপর ঘন কাঁটা গাছের জঙ্গল। আমি যদৃচ্ছাক্রমে কখনো দ্রুত কখনো ধীরে অশ্বচালনা করিতেছি। ঘোড়াকে কদম চালে ঠিক চালানো সম্ভব হইতেছে না,
খারাপ রাস্তা ও ইতস্তত বিক্ষিপ্ত শিলাখণ্ডের তরুণ কিছুদূর অন্তর অন্তর ঘোড়ার চাল ভাঙিয়া যাইতেছে, কখনো গ্যালপ, কখনো দুলকি, কখনো বা পায়চারি করিবার মতন মৃদু গতিতে শুধু হাঁটিয়া যাইতেছে। আমি কিন্তু কাছারি ছাড়িয়া পর্যন্তই আনন্দে মগ্ন হইয়াছি। এখানে চাকুরি লইয়া আসার সময়টি হইতেই এদেশের এই ধুধু মৃদু মুক্ত প্রান্তর ও বনভূমি আমাকে ক্রমশ দেশ ভুলাইয়া দিতেছে। সভ্য জগতের শতপ্রকারের আরামের উপকরণ ও অভ্যাসকে ভুলাইয়া দিতেছে। বন্ধু বান্ধব পর্যন্ত ভুলাইবার জোগাড় করিয়া তুলিয়াছে। যাক না ঘোড়া, আস্তে বা জোরে শৈল শানুতে যতক্ষণ প্রথম বসন্তে প্রস্ফুটিত রাঙা পলাশ ফুলের মেলা বসিয়াছে, পাহাড়ের নিচে উপরে মাঠের সর্বত্র ঝুপসি গাছের ডাল ঝাড় ঝাড় ধাতুপ ফুলের ভারে অবনত, গোলগলি ফুলের নিষ্পত্র শুভ্র কাণ্ডে হলুদ রঙের বড় বড় সূর্যমুখী ফুলের মতন ফুল মধ্যাহ্নের রৌদ্রকে মৃদু সুগন্ধে অলস করিয়া তুলিয়াছে। তখন কতটা পথ চলিলেও কে রাখে তাহার হিসাব? কিন্তু হিসাব খানিকটা যে রাখিতেই হইবে, নতুবা দিকভ্রান্ত ও পথভ্রান্ত হইবার সম্পূর্ণ সম্ভাবনা। আমাদের জঙ্গলের সীমানা অতিক্রম করিবার পূর্বেই এ সত্যটি ভালো করিয়া বুঝিলাম। কিছু দূর যখন অন্যমনস্কভাবে গিয়াছি, হঠাৎ দেখি সম্মুখে বহুদূরে একটা খুব বড় অরণ্যানীর ধূম্র নীল শীর্ষদেশ রেখাকারে দিগ্বিলয়ের সে অংশ এই প্রান্ত হইতে ও প্রান্ত পর্যন্ত বিস্তৃত। কোথা হইতে আসিল এত বড় বন এখানে? কাছারি থেকে হতে কথা বলে নাই যে মহিষণ্ডীর মেলার কাছাকাছি কোথাও অমন বিশাল অরণ্য বর্তমান? পরক্ষণেই ঠাহর করিয়া বুঝিলাম পথ হারাইয়াছি। সম্মুখের বনরেখা মোহনপুরা রিজার্ভ ফরেস্ট না হইয়া যায় না, যাহা আমাদের কাছারি হইতে উত্তর পূর্ব কোণে অবস্থিত। এসব দিকে চলতি বাঁধা পথ বলিয়া কোনো জিনিস নাই। লোকজনও কেহ বড় একটা হাঁটে না। তাহার উপর চারিদিক দেখিতে ঠিক একই রকম, সে এক ধরনের ডাঙা, এক ধরনের পাহাড়, এক ধরনের গোলগুলি ও ধাতুপ ফুলের বন, সঙ্গে সঙ্গে আছে কড়া রৌদ্রের কম্পমান তাপ তরঙ্গ। দিকভুল হইতে বেশিক্ষণ লাগে না আনাড়ি লোকের পক্ষে। ঘোড়ার মুখ আবার ফিরাইলাম, হুঁশিয়ার হইয়া গন্তব্যস্থানের অবস্থান নির্ণয় করিয়া একটা দিকচিহ্ন দূর হইতে আন্দাজ করিয়া বাছিয়া লইলাম। অকুল সমুদ্রে জাহাজ ঠিক পথে চালনা, অনন্ত আকাশে এরোপ্লেনের পাইলটের কাজ করা, আর এইসব অজানা সুবিশাল পথহীন বনপ্রান্তরে অশ্বচালনা করিয়া তাহাকে গন্তব্যস্থলে লইয়া যাওয়া প্রায় একই শ্রেণীর ব্যাপার। অভিজ্ঞতা যাহাদের আছে তাহাদের এ কথার সত্যতা বুঝিতে বিলম্ব হইবে না। আবার রৌদ্রদগ্ধ নিষ্পত্র গুল্মরাজি, আবার বনকুসুমের মৃদুমধুর গন্ধ, আবার অনাবৃত শিলাস্তূপ সদৃশ প্রতীয়মান গণ্ডশৈলমালা, আবার রক্তপলাশির শোভা। বেলা বেশ চড়িল, জল খাইতে পাইলে ভালো হইত। ইহার মধ্যেই মনে হইল কারো নদী ছাড়া এ পথে কোথাও জল নাই জানি। এখনো আমাদের জঙ্গলেরই সীমা কতক্ষণে ছাড়াইব ঠিক নাই, কারো নদী তো বহু দূর। এই চিন্তার সঙ্গে সঙ্গে তৃষ্ণা যেন হঠাৎ বাড়িয়া উঠিল। মুকুন্দি চাকলাদারকে বলিয়া দিয়াছিলাম আমাদের মহলের সীমানা গাপক বাবলা কাঠের খুঁটি বা মহাবীরের ধ্বজার অনুরূপ যাহা হয় কিছু পুঁতিয়া রাখে। এ সীমানায় কখনো আসি নাই দেখিয়া বুঝলাম চাকলাদার সে আদেশ পালন করে নাই। ভাবিয়াছি এই জঙ্গল ঠেলিয়া কলিকাতার ম্যানেজার বাবু আর সীমানা পরিদর্শনে আসিয়াছেন। তুমিও যেমন, কে খাটিয়া মরে, যেমন আছে তেমনি থাকুক। পথের কিছু দূরে আমাদের সীমানা ছাড়াইয়া এক জায়গায় ধোঁয়া উঠিতেছে দেখিয়া সেখানে গেলাম।
জঙ্গলের মধ্যে একদল লোক কাঠ পোড়াইয়া কয়লা করিতেছে। এই কয়লা তাহা গ্রামে গ্রামে শীতকালে বেচিবে। এদেশের শীতে গরিব লোকে মালসায় কয়লার আগুন করিয়া শীত নিবারণ করে। কাঠ কয়লা 4 পয়সায় বিক্রি হয়, তাও কিনিবার পয়সা অনেকের জোটে না। আর এত পরিশ্রম করিয়া কাঠ কয়লা পুড়াইয়া পয়সায় 4 দরে বেচিয়া কয়লাওয়ালাদের মজুরি বা কিভাবে পোষায় তাও বুঝি না। এদেশে পয়সা জিনিসটা বাংলাদেশের মতন সস্তা নয়। এখানে আসিয়া পর্যন্তই তা দেখিতেছি। শুকনো কাশ ও সাবাই ঘাসের ছোট্ট একটা ছাউনি, কেঁদ ও আমলকির বনে, সেখানে বসিয়া একটা মাটির হাঁড়িতে মকাই সিদ্ধ করিয়া কাঁচা শালপাতায় সকলে একত্রে খাইতে বসিয়াছে। আমি যখন গেলাম, লবণ ছাড়া অন্য কোনো উপকরণ নাই। নিকটে বড় বড় গর্তের মধ্যে ডালপালা পড়িতেছে। একটা ছোকরা সেখানে বসিয়া কাঁচা শালের লম্বা ডাল দিয়া আগুনের ডালপালা উল্টাইয়া দিতেছে। জিজ্ঞাসা করিলাম, কি ও গর্তের মধ্যে কি পড়ছে? তাহারা খাওয়া ছাড়িয়া সকলে একযোগে দাঁড়াইয়া উঠিয়া ভীত নেত্রে আমার দিকে চাহিয়া থতমত খাইয়া বলিল, লোকড়ি কয়লা হুজুর। আমার ঘোড়ায় চড়া মূর্তি দেখিয়া লোকগুলো ভয় পাইয়াছে। বুঝিলাম আমাকে বন বিভাগের লোক ভাবিয়াছে। এসব অঞ্চলে বন গভর্নমেন্টের খাস মহলের অন্তর্ভুক্ত। বিনা অনুমতিতে গাছ কাটা কি কয়লা পোড়ানো বেআইনি। তাহাদের আশ্বস্ত করিলাম, আমি বন বিভাগের কর্মচারী নই, কোনো ভয় নেই তাদের। যা ইচ্ছা কয়লা করুক, একটু জল পাওয়া যায় এখানে। খাওয়া ফেলিয়া একজন ছুটিয়া গিয়া মাজা ঝকঝকে জামবাটিতে পরিষ্কার জল আনিয়া দিল। জিজ্ঞাসা করিয়া জানিলাম কাছেই বনের মধ্যে ঝর্ণা আছে, তার জল। ঝর্ণা? আমার কৌতূহল হইল। ঝর্ণা কোথায়? শুনি নাই তো এখানে ঝর্ণা আছে। উহারা বলিল, ঝর্ণা নাই হুজুর, অনুই পাথরের গর্তে একটু একটু করে জল জমে। 1 ঘন্টায় আধ সের জল হয়, খুব সাফা পানি, ঠান্ডাও বহুত। জায়গাটা দেখিতে গেলাম। কি সুন্দর ঠান্ডা বনবিথি। পরীরা বোধ হয় এই নির্জন অরণ্যে শিলাতলে শরৎ বসন্তের দিনে কি গভীর নিশীথ রাত্রে জলকিলি করিতে নামে। বনের খুব নিম্ন অংশে বড় বড় পিয়াল ও কেঁদের ডালপালা দিয়া ঘেরা একটা নাবাল জায়গা। তলাটা কালো পাথরের। একখানা খুব বড় প্রস্তর বেদি যেন কালে ক্ষয় পাইয়া ঢেঁকির গড়ের মতন হইয়া গিয়াছে। যেন খুব একটা বড় প্রাকৃতিক পাথরের খোড়া। তার উপর সপুষ্প পিয়াল শাখা ঝুপসি হইয়া পড়িয়া ঘন ছায়ার সৃষ্টি করিয়াছে। পিয়াল ও শালমঞ্জরের সুগন্ধ বনের ছায়ায় ভুরভুর করিতেছে। পাথরের খোলে বিন্দু বিন্দু জল জমিতেছে। এইমাত্র জল তুলিয়া লইয়া গিয়াছে, এখনো আধটাক জলও জমে নাই। উহারা বলিল, এ ঝর্ণার কথা অনেকে জানে না হুজুর। আমরা বনে জঙ্গলে হরবক বেড়াই, আমরা জানি। আরো মাইল 5 গিয়া কারো নদী পড়িল। খুব উঁচু বালির পাড় দুধারে অনেকটা খাড়া, নিচে নামিয়া গেলে তবেই নদীর খাত। বর্তমানে খুব সামান্যই জল আছে। দুপারে অনেক দূর পর্যন্ত বালুকাময় তীর ধুধু করিতেছে। যেন পাহাড় হইতে নামিতেছি মনে হলো। ঘোড়ায় নদীর জল পার হইয়া যাইতে যাইতে এক জায়গায় ঘোড়ার জিন পর্যন্ত আসিয়া ঠেকিল। রেখাবদল শুদ্ধ পা মরিয়া অতি সন্তর্পণে পার হইলাম। ওপারে ফুটন্ত রক্ত পলাশের বন, উঁচু নিচু রাঙা রাঙা শিলাখণ্ড, আর শুধুই পলাশ আর পলাশ। সর্বত্র পলাশ ফুলের মেলা। একবার দূরে একটা বন মহিষকে ধাতব ফুলের বন হইতে বাহির হইতে দেখিলাম। সেটা পাথরের উপর দাঁড়াইয়া পায়ের খুর দিয়া মাটি খুঁড়িতে লাগিল। ঘোড়ার মুখের লাগাম কষিয়া থমকিয়া দাঁড়াইলাম। ত্রিসীমানায় কোথাও জনমানব নাই। যদি শিং পাতিয়া তাড়া করিয়া আসে, কিন্তু সৌভাগ্যের বিষয় সেটা আবার পথের পাশের বনের মধ্যে ঢুকিয়া অদৃশ্য হইয়া গেল।
নদী ছাড়াইয়া আরও কিছু দূর গিয়া পথের দৃশ্য কি চমৎকার। তবুও তো ঠিক দুপুর ঝাঁঝা করিতেছে, অপরাহ্নের ছায়া নেই, রাত্রের জ্যোৎস্না লোক নাই, কিন্তু সেই নিস্তব্ধ খররৌদ্র মধ্যাহ্নে বাঁ-দিকে বনাবৃত দীর্ঘ শৈলমালা, দক্ষিণে লৌহপ্রস্তর ও পাইওরাইট ছড়ানো উঁচু নিচু জমিতে শুধুই শুভ্রকাণ্ড গোলগলি ফুলের গাছ ও রাঙা ধাতব ফুলের জঙ্গল। সেই জায়গাটা সত্যি একেবারে অদ্ভুত, অমন রুক্ষ অথচ সুন্দর, পুষ্পাকীর্ণ অথচ উদ্দাম ও অতি মাত্রায় বন্য ভূমিশ্রী দেখি নাই কখনো জীবনে। আর তার উপর ঠিক দুপুরের খাঁ রৌদ্র। মাথার উপরের আকাশ ঘন নীল, আকাশে কোথাও একটাও পাখি নাই, শূন্য। মাটিতে বন্য প্রকৃতির বুকে কোথাও একটা মানুষ বা জীবজন্তু নাই, নিঃশব্দ, ভয়ানক, নিরালা। চারিদিকে চাহিয়া প্রকৃতির এই বিজন রূপলীলার মধ্যে যেন ডুবিয়া গেলাম। ভারতবর্ষে এমন জায়গা আছে জানিতাম না তো। এ যেন ফিল্মে দেখা দক্ষিণ আমেরিকার অ্যারিজোনা বা নাভাজো মরুভূমি কিংবা হডসনের পুস্তকে বর্ণিত গিলা নদীর অববাহিকা অঞ্চল। মেলায় পৌঁছিতে বেলা 1টা বাজিয়া গেল। প্রকাণ্ড মেলা যে দীর্ঘ শৈলশ্রেণী পথের বাঁ ধারে আমার সঙ্গে সঙ্গে ক্রোশ 3 ধরিয়া চলিয়া আসিতেছিল, তারই সর্বদক্ষিণ প্রান্তে ছোট একটা গ্রামের মধ্যে মাঠে পাহাড়ের ঢালুতে চারিদিকে শাল পলাশের বনের মধ্যে এই মেলা বসিয়াছে। মহিষরাডি, করাড়ি, তিনটাঙা, লক্ষ্মণিয়াটোলা, ভীমদাসটোলা, মহালিখারু প্রভৃতি দূরের নিকটের নানা স্থান হইতে লোকজন, প্রধানত মেয়েরা আসিয়াছে। তরুণী বন্য মেয়েরা আসিয়াছে, চুলে পিয়াল ফুল কি রাঙা ধাতব ফুল গুঁজিয়া। কারো কারো মাথায় বাঁকা খোঁপার কাঠের চিরুনি আটকানো, বেশ সুঠাম সুললিত লাবণ্য ভরা দেহের গঠন প্রায় অনেক মেয়েরই। তারা আমোদ করিয়া খেলো পুঁতির দানার মালা, সস্তা জাপানি কি জার্মানির সাবানের বাক্স, বাঁশি, আয়না, অতি বাজে এসেন্স এসব কিনিতেছে। পুরুষেরা 1 পয়সার 10টা কালির সিগারেট কিনিতেছে। ছেলেমেয়েরা তিলুয়া, রেওড়ি, রামদানার লাড্ডু ও তেলে ভাজা খাজা কিনিয়া খাইতেছে। হঠাৎ মেয়ে মানুষের গলায় আর্ত কান্নার স্বর শুনিয়া চমকিয়া উঠিলাম। একটা উঁচু পাহাড়ি ডাঙায় যুবক যুবতীরা ভিড় করিয়া দাঁড়াইয়া হাসি খুশি গল্প গুজব আত্মর আপ্যায়নে মত্ত ছিল। কান্নাটা উঠিল সেখান হইতেই। ব্যাপার কি? কেউ কি হঠাৎ পঞ্চত্বপ্রাপ্ত হইল? একজন লোককে জিজ্ঞাসা করিয়া জানিলাম তা নয়, কোনো একটি বধূর সহিত তার পিত্রালয়ের গ্রামের কোনো মেয়ের সাক্ষাৎ হইয়াছে। এদেশের রীতি নাকি এরূপ? গ্রামের মেয়ে বা কোনো প্রবাসিনী সখী, কুটুম্বিনী বা আত্মীয়ার সঙ্গে অনেক দিন পরে দেখা হইলেই উভয়ের গলা জড়াইয়া মরা কান্না জুড়িয়া দিবে। অনভিজ্ঞ লোকে ভাবিতে পারে উহাদের কেহ মরিয়া গিয়াছে। আসলে ইহা আদর আপ্যায়নের একটা অঙ্গ। না কাঁদিলে নিন্দা হইবে। মেয়েরা বাপের বাড়ির মানুষ দেখিয়া কাঁদে না, অর্থাৎ তাহা হইলে প্রমাণ হয় যে স্বামী গৃহে বড়ই সুখে আছে। মেয়ে মানুষের পক্ষে ইহা নাকি বড়ই লজ্জার কথা। এক জায়গায় বইয়ের দোকানে চটের থলির উপর বই সাজাইয়া বসিয়াছে হিন্দি গোলেব কাউলি, লায়লা মজনু, বেতাল 25, প্রেমসাগর ইত্যাদি। প্রবীণ লোকে কেহ কেহ বই উল্টাইয়া পাল্টাইয়া দেখিতেছে। বুঝিলাম বুক স্টলে দণ্ডায়মান পাঠকের অবস্থা আনাতোল ফ্রান্সের প্যারিসেও যেমন, এই বন্য দেশে করাড়ি তিনটাঙার হোলির মেলাতেও তাহাই। বিনা পয়সায় দাঁড়াইয়া পড়িয়া লইতে পারিলে কেহ বড় একটা বই কেনে না। দোকানের ব্যবসা বুদ্ধি কিন্তু বেশ প্রখর। সে জনৈক তন্ময়চিত্ত পাঠককে জিজ্ঞাসা করিল, কেতাব কিনবে কি? না হয়তো রেখে দিয়ে অন্য কাজ দেখো। মেলার স্থান হইতে কিছু দূরে একটা শালবনের ছায়ায় অনেক লোক রাঁধিয়া খাইতেছে। ইহাদের জন্য মেলার এক অংশে তরিতরকারির বাজার বসিয়াছে। কাঁচা শালপাতার ঠোঙায় শুঁটকি, কুচো চিংড়ি ও
ও নালসে পিঁপড়ের ডিম বিক্রয় হইতেছে। লাল পিঁপড়ের ডিম এখানকার একটি প্রিয় সুখাদ্য। তাছাড়া আছে কাঁচা পেঁপে, শুকনো কুল, কেঁদ ফল, পেয়ারা ও বুনো শিম। হঠাৎ কাহার ডাক কানে গেল, ম্যানেজার বাবু। চাইয়া দেখি ভিড় ঠেলিয়া লবটলিয়ার পাটোয়ারির ভাই ব্রহ্মা মাহাতো আগাইয়া আসিতেছে। হুজুর, আপনি কখন এলেন? সঙ্গে কে? বললাম, ব্রহ্মা। এখানে কি মেলা দেখতে? না হুজুর, আমি মেলার ইজারাদার। আসুন আসুন, আমার তাঁবুতে চলুন, একটু পায়ের ধুলো দেবেন। মেলার একপাশে ইজারাদারের তাঁবু, সেখানে ব্রহ্মা খুব খাতির করিয়া আমায় লইয়া গেল। লইয়া গিয়া একখানা পুরনো বেল্টুর চেয়ারে বসাইল। সেখানে একজন লোক দেখিলাম। অমন লোক বোধহয় পৃথিবীতে আর দেখিব না। লোকটি কে জানি না, ব্রহ্মা মাহাতোর কোনো কর্মচারী হইবে। বয়স 50-60 বছর, গা খালি, রং কালো, মাথার চুল কাঁচা পাকায় মেশানো। তাহার হাতে একটা বড় থলিতে 1 থলি পয়সা, বগলে একখানা খাতা, সম্ভবত মেলার খাজনা আদায় করিয়া বেড়াইতেছে। ব্রহ্মা মাহাতোকে হিসাব বুঝাইয়া দেবে। মুগ্ধ হইলাম তাহার চোখের দৃষ্টির ও মুখের অসাধারণ দীন নম্র ভাব দেখিয়া। যেন কিছু ভয়ের ভাবও মেশানো ছিল সে দৃষ্টিতে। ব্রহ্মা মাহাতো রাজা নয়, ম্যাজিস্ট্রেট নয়, কাহারও দণ্ডমুণ্ডের কর্তা নয়, গভর্নমেন্টের খাসমহলের জনৈক বর্ধিষ্ণু প্রজা মাত্র। লইয়াছি না হয় মেলার ইজারা। এত দিন ভাব কেন লোকটার তার কাছে? তার উপরে আমি যখন তাঁবুতে গেলাম, স্বয়ং ব্রহ্মা মাহাতো আমাকে অত খাতির করিতেছে দেখিয়া লোকটা আমার দিকে অতিরিক্ত সম্ভ্রম ও দীনতার দৃষ্টিতে ভয় ভয় 1-8 বারের বেশি চাহিতে ভরসা পাইল না। ভাবিলাম, লোকটার অত দিনহীন দৃষ্টি কেন? খুব কি গরিব। লোকটার মুখে কি যেন একটা ছিল। বারবার আমি চাহিয়া দেখিতে লাগিলাম। ব্লেসড আর দ্য মেক ফর দিস ইজ দ্য কিংডম অফ হেভেন। এমন ধারা সত্যিকার দীন ও বিনম্র মুখ কখনো দেখি নাই। ব্রহ্মা মাহাতোকে লোকটার কথা জিজ্ঞাসা করিয়া জানিলাম তার বাড়ি করারি 3টাঙ্গা। যে গ্রামে ব্রহ্মা মাহাতোর বাড়ি, নাম গিরিধারী লাল, জাতি গাঙ্গোতা। উহার এক ছোট ছেলে ছাড়া আর সংসারে কেহই নাই। অবস্থা যাহা অনুমান করিয়াছিলাম, অতি গরিব। সম্প্রতি ব্রহ্মা তাহাকে মেলায় দোকানের আদায়কারী কর্মচারী বহাল করিয়াছে। দৈনিক 4 আনা বেতন ও খাইতে দেবে। গিরিধারী লালের সঙ্গে আমার আরও দেখা হইয়াছিল, কিন্তু তাহার সঙ্গে শেষবারের সাক্ষাতের সময়কার অবস্থা বড় করুণ। পরে সেসব কথা বলিব। অনেক ধরনের মানুষ দেখিয়াছি, কিন্তু গিরিধারী লালের মতন সাচ্চা মানুষ কখনো দেখি নাই। কতকাল হইয়া গেল, কত লোককে ভুলিয়া গিয়াছি, কিন্তু যাহাদের কথা চিরকাল মনে আঁকা আছে ও থাকিবে, সেই অতি অল্প কয়েকজন লোকের মধ্যে গিরিধারী লাল একজন। আজ এই পর্যন্তই রইল। নমস্কার।